নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান পড়া ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যারা এই সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা ওএমআর শিটে এমসিকিউ ফরম্যাটে হবে, অর্থাৎ একটি প্রশ্ন যেখানে 4টা অপশন থাকবে আর আমাদের সঠিক অপশনটা কিন্তু নির্বাচন করতে হবে। অনেক ছাত্রছাত্রী মনে করে এমসিকিউ পরীক্ষা খুব সহজ, কিন্তু বাস্তবে দেখা যায় যে যদি কনসেপ্ট পরিষ্কার না থাকে তাহলে এমসিকিউতে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আর তাই আমি মনে করি শুধু মুখস্থ করলেই কিন্তু হবে না, কনসেপ্ট বুঝে পড়া সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশনস 1948 থেকে 49, বা বাংলায় বলতে গেলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই টপিকটা ইউনিট 1 আমাদের সম্পূর্ণ সিলেবাসের ইউনিট 1, অর্থাৎ গ্রুপ এ এর ইউনিট 1, যেটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম থেকে এসেছে এবং এখান থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। তাই যদি তোমরা এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি সেগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। আজকের এই ভিডিওটিতে আমরা 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে আলোচনা করব ইউনিভার্সিটি এডুকেশন কমিশনস কেন গঠিত হয়েছিল এবং যখন গঠিত হয়েই গেল, গঠিত হওয়ার পিছনের যে উদ্দেশ্য, মানে এই কমিশনটা গঠন করার পেছনের উদ্দেশ্য কি, এবং এই কমিশনের যে বেশ কয়েকটি সুপারিশ, সেই সুপারিশগুলি কী ছিল, যেগুলো থেকে পরীক্ষায় সাধারণত এমসিকিউ প্রশ্ন তো আসবেই। আর এই 3টা বিষয় যদি পরিষ্কারভাবে বোঝা যায় তাহলে এই পুরো অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর করা অনেক সহজ হয়ে যায়। ভিডিওর গভীরে প্রবেশ করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর এখানে নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে এই এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস থেকে পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা এখন থেকেই শক্তপোক্ত করে নিতে পারবেন। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে প্রত্যেকটা ডিটেলস জেনে নিতে পারো। তাহলে চলো এখন আমরা আলোচনা করি বা মূল আলোচনায় প্রবেশ করি। ভারত 1947 সালে স্বাধীনতার পর দেশের বিভিন্ন ক্ষেত্রের মতো শিক্ষা ব্যবস্থাও বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। ব্রিটিশ শাসন আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা মূলত এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে প্রশাসনিক কাজের জন্য কিছু সংখ্যক শিক্ষিত কর্মচারী তৈরি করা যায়, জাস্ট এতটুকুই। কিন্তু স্বাধীনতার পর নতুন ভারতের সামনে নতুন কিছু লক্ষ্য তৈরি হয়, সেটা কিন্তু পুরোটা একদম ডিফারেন্ট, যেটার চাহিদা হয়তো এর আগে ছিল না। আর এই নতুন ভারতের লক্ষ্য ছিল একদম ভিন্ন, দেশের উন্নয়ন, বিজ্ঞান চর্চা, গবেষণা, তার পাশাপাশি প্রযুক্তিগত অগ্রগতি এবং সমাজের সামগ্রিক উন্নয়ন। আমি এখানে নতুন ভারত কেন বলছি, কারণ তখনও কিন্তু ভারত সদ্য স্বাধীনতা প্রাপ্ত, অর্থাৎ স্বাধীনতা হলো কেবল। তো এই ধরনের আপডেট বা এই ধরনের যে পরিবর্তন সেটা কিন্তু শিক্ষাক্ষেত্রে তখনকার মানুষ কিন্তু উপলব্ধি করেছেন, বা পরিবর্তনটা উপলব্ধি বা পরিবর্তনের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করেছেন। আর এই কারণেই তখনকার মানুষ বলতে আমি বোঝাতে চাইছি যে তখনকার যা সরকার, এই কারণেই কিন্তু সরকার বুঝতে পারে যে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাকে নতুনভাবে সুগঠিত করা প্রয়োজন। কারণ এর আগে যেটা ছিল সেটা কিন্তু ব্রিটিশদের পরিচালনা করা, তাহলে সেটাকে নতুন করে সুসংগঠিত করে আবার নতুন করে স্ট্রাকচারাল তৈরি করাই প্রয়োজন। কারণ বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয় ভবিষ্যতের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী এবং প্রশাসক। আর এই প্রেক্ষাপটেই ভারত সরকার 1948 সালে একটি গুরুত্বপূর্ণ কমিশন গঠন করে। এই কমিশনের নাম হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। আর এই কমিশনের সভাপতি ছিলেন ভারতের বিশিষ্ট দার্শনিক, যাকে শিক্ষাবিদও বলা চলে, নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এজন্য অনেক সময় এই কমিশনকে রাধাকৃষ্ণন কমিশন বলে উল্লেখ করা হয়। আর এই প্রশ্নগুলোই পরীক্ষায় বারংবার আসে যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের অপর নাম কি, তাহলে কি রাধাকৃষ্ণন কমিশন। এবং এই কমিশনের সভাপতি সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসে, তাহলে উত্তরে আমরা কি লিখব, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি একজন দার্শনিক এবং শিক্ষাবিদ ছিলেন। এই কমিশনটা তখন তৈরি করা হয়। কেন তৈরি করা হলো এই কমিশন? এই কমিশনের কাজটাই বা কী ছিল? দেখো, তখন এই কমিশনের একটাই কাজ লক্ষ্য করা হয় বা সেট করা হয় বা নির্ধারণ করা হয়, যাতে ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষার অবস্থা পরীক্ষা করা এবং উন্নতির জন্য বিভিন্ন সুপারিশ গ্রহণ করা বা সুপারিশ প্রদান করা। আর এই কমিশনটা 1948 সালে গঠিত হয় আর 1949 সালে এর রিপোর্টটাকে প্রকাশ করা হয়।
দেখো, গঠন হওয়া আর রিপোর্ট প্রকাশ হওয়া এই দুটো আলাদা আলাদা ব্যাপার। 1948 সালে গঠন করা হয়। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে এবং অপশন দেখে আমরা ভয় পেয়ে যাই এবং আমাদের বুঝতে অসুবিধা হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন কবে গঠন করা হয়, সঠিক উত্তর হচ্ছে 1948। এবং ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের যে রিপোর্ট সেটা কবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 1949। ইজ দ্যাট ক্লিয়ার? তো এই যে কমিশন, এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষার বর্তমান অবস্থা, অর্থাৎ তৎক্ষণাৎ 1948-49 সালে যে তখনকার, আমি বর্তমান বলতে সেই সময়কাল বোঝাচ্ছি। তো বর্তমান অবস্থার যে বিশ্লেষণ, সেটা বিশ্লেষণ করা এবং ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও কার্যকর করার জন্য পরিকল্পনা করা। কমিশন তখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে এবং শিক্ষকদের, ছাত্রদের ও প্রশাসনের মতামত গ্রহণ করে। এরপর তারা একটি বিস্তৃত রিপোর্ট প্রস্তুত করে, যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার বিভিন্ন দিক আলোচনা করা হয়। ওই সময়টাতে, যে সময়কালের কথা উল্লেখ করছি 1948, 49 বা 50, তখনই কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে সেভাবে সুসংগঠিত কিন্তু নতুন কোনো কমিশন না থাকার কারণে, নতুন কোনো যে কি বলে বিশ্ববিদ্যালয় সেখানে উপস্থিত না থাকার কারণে একটা যে ডেমো দেখে আমরা যখন একটা কোনো কপি করার চেষ্টা করব, সেটাও কিন্তু হচ্ছিল না। তারপরে এই কমিশনের বিভিন্ন কিন্তু মানুষজন বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় সেগুলিকে পরিদর্শন করেন, দেখেন বিষয়গুলো কি, শিক্ষকদের, ছাত্রদের, প্রশাসন নেন, মতামত গ্রহণ করেন এবং কিভাবে কি করলে সুবিধা হয়, এই বৈঠক নিয়ে একটা কিন্তু বিভিন্ন দিক আলোচনা করে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার বিভিন্ন দিক আলোচনা করার পরে একটা বিস্তৃত রিপোর্ট কিন্তু প্রস্তুত করে। আর এই কমিশন গঠনের পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। প্রথমত আমি যেটা বলবো, ভারতের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান সেটাকে উন্নত করা, ঠিক আছে, কারণ সেখান থেকেই শিক্ষক তৈরি হয়, সেখান থেকেই প্রযুক্তিগত প্রত্যেকটা বিষয়, হায়ার এডুকেশন সেখান থেকেই কিন্তু তৈরি হয়। তো স্বাধীনতার পর সরকার চেয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো যাতে শুধু ওই ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান না হয়, যাতে গবেষণা ও জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠে, এই বিষয়টার উপরই বা এই উদ্দেশ্যেই এই কমিশনটা তৈরি করা হয়। যে শুধু ডিগ্রি প্রদান করলো সেটা কিন্তু না, যাতে গবেষণা ও জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠে, তার জন্য এই কমিশনটাকে কিন্তু তৈরি করা হয়। আর এটাই ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য যদি বলি, তো বিশ্ববিদ্যালয় শিক্ষাকে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করা। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এমন হতে হবে যাতে তাদের দেশের যে বাস্তব সমস্যা, সেই সমস্যার সমাধানের সাহায্য করে। এবং তৃতীয় উদ্দেশ্য, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং জাতীয় চেতনা গড়ে তোলে এই কমিশন, সেটা একটা প্রধান উদ্দেশ্য হতে পারে। এবং পরবর্তীতে আমি বলবো, যেটা চতুর্থ 4 নম্বরে রেখেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দক্ষ ও সুসংগঠিত করা, যাতে শিক্ষা যে কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এখন আমরা আলোচনা করব এই কমিশনের মেজর রিকমেন্ডেশনস, অর্থাৎ যে সুপারিশ, যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম যেটা গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো সম্পর্কে। কমিশন এটা প্রস্তাব দেয় যে বিশ্ববিদ্যালয়ের 3 বছরের ডিগ্রি কোর্স চালু করা উচিত। এর ফলে শিক্ষা ব্যবস্থা কিন্তু আরও সুসংগঠিত হয় এবং শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পড়াশোনা সুসম্পন্ন করতে পারে। অর্থাৎ 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি বা 3 বছরের ডিগ্রি কিন্তু দেওয়ার কথা সেখান থেকেই ওঠে। আর আপাতত তোমরা যখন ক্লাস 12 পাস করে কলেজ উঠবে, নতুন এনইপির আন্ডার, নিউ এডুকেশন পলিসির আন্ডারে তোমরা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে। তো তৎক্ষণাৎ 1947-48 এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে আমরা পড়ছি, সেই সময়ে কিন্তু আমাদের এই যে কমিশন, এই কমিশনের প্রধান সুপারিশ আকারে এই বিষয়টা উল্লেখ করা হয়, যাতে 3 বছরের ডিগ্রি কোর্স চালু করা হয়। দ্বিতীয় সুপারিশ ছিল বিশ্ববিদ্যালয়ের গবেষণার উন্নয়ন সম্পর্কে। কমিশন মনে করেছিলেন যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মর্যাদা নির্ভর করে তার গবেষণার ওপর, তাই বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তৃতীয় সুপারিশ ছিল শিক্ষকদের মর্যাদা ও বেতন বৃদ্ধি করা প্রসঙ্গে। কমিশন মনে করেছিল যে যদি শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা দেওয়া হয়, তাহলে তারা আরও ভালোভাবে শিক্ষা ও গবেষণায় মনোযোগ দিতে পারে। চতুর্থ সুপারিশ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিক ও প্রাসঙ্গিক করা। কারণ যে সিলেবাস পড়ানো হবে, যে ক্যারিকুলাম হবে, যে পাঠ্যক্রম হবে, সেটা যাতে আধুনিক হয় এবং একটা প্রাসঙ্গিক হয়। আর কমিশন বলেছিল যে পাঠ্যক্রম এমন হওয়া উচিত যাতে আধুনিক জ্ঞান
বিজ্ঞান ও সমাজের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। পঞ্চম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর্থাৎ ইউজিসি, যাকে আমরা বলি। পরীক্ষায় এটাও কোশ্চেন আসে, ইউজিসি এর পূর্ণ নাম কি বা ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তো ইউজিসি গঠনের প্রস্তাব, এটা কিন্তু আমাদের পঞ্চম সুপারিশের মধ্যে পড়ে। এই সংস্থা বিশ্ববিদ্যালয়কে অর্থনৈতিক সহায়তা প্রদান করে, ঠিক আছে? ইউজিসি যে কোনো বিশ্ববিদ্যালয়কে অর্থনৈতিক সহায়তা প্রদান করে এবং উচ্চশিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। পরবর্তীকালে এই সুপারিশের ভিত্তিতে ইউজিসি প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ সুপারিশ ছিল শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া। কমিশন মনে করেন যে শিক্ষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং মানুষের সামগ্রিক ব্যক্তিত্ব গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমাদের সপ্তম যে সুপারিশ, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করা। এবং অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে কাজ করতে হবে যাতে তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা পালন করে। তার জন্যই বলি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ভারতের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কমিশনের সুপারিশগুলো পরবর্তীকালে ভারতের উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বড় ভূমিকা পালন করে। বিশেষ করে ইউজিসি গঠন, গবেষণার উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে এই কমিশনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর ঠিক এই কারণেই শিক্ষাবিদরা মনে করেন যে স্বাধীনতা পরবর্তী ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে এই কমিশন এমনই একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের পুরো কনসেপ্ট, যেটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করা হলো। যদি প্রশ্নে আসে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন কোন স্তরে শিক্ষার উন্নয়নের জন্য গঠিত করা হয়েছে, আমরা একটু আগে আলোচনা করলাম বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা। এরপরে আমরা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় যাব, মুদালিয়ার শিক্ষা কমিশন সেটার উদ্দেশ্য ছিল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটাকে উন্নয়ন করা। তো এই দুটো শিক্ষা ব্যবস্থা কিন্তু আলাদা আলাদা। তো আমরা পরবর্তীতে যখন মুদালিয়ার শিক্ষা কমিশনে আসবো বা মাধ্যমিক শিক্ষা কমিশন, সেখানে কিন্তু এই বিষয়টা ডিটেলসে আলোচনা করব। পরবর্তী যে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এখান থেকে একটা কোশ্চেন বড় আসে, সেটা হচ্ছে ইউজিসির পুরো নাম কি? এখানে বলে দিচ্ছি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এবার কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আসবে যে এই ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন গঠনের প্রস্তাব কোন কমিশন দিয়েছিলেন? তখন কিন্তু তোমাদের লিখতে হবে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 49। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 49 সম্পর্কে। আমরা জানলাম এই কমিশন কেন গঠিত হয়েছিল, এর প্রধান উদ্দেশ্য কী ছিল এবং এর গুরুত্বপূর্ণ সুপারিশগুলো কী ছিল। মোটামুটি 7খানা সুপারিশ এবং শেষের গুরুত্ব আলোচনা করলাম। এই টপিকটা ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকের নিউ সেমিস্টার সিস্টেম যে রয়েছে, সেই নিউ সেমিস্টার সিস্টেমের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সিলেবাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এখান থেকে পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসে। তাই তোমরা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে পড়ে নেবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952 থেকে 53 সম্পর্কে, যা এই ইউনিটের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তো অতি অবশ্যই ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে আজকের এই ভিডিওটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।